ওকে। আজকে আমাদের প্রিয় ছাত্রীরা, আজকে আমাদের যে টপিকস 3 নম্বর লেকচারের বাংলাদেশের যে সাম্প্রতিক বাংলাদেশ, তারপর আছে তোমার বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান, খেলাধুলা, পুরস্কার, সাহিত্য, তারপরে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, সংবিধান, এই বিষয়গুলো আমাদের আজকের টপিকস। হ্যাঁ, তবে আজকের যে টপিক, সবগুলা টপিকস কিন্তু তুমি মেডিকেলের জন্য এতটা ইম্পর্টেন্ট না। কিছু কিছু টপিকস আছে ইম্পর্টেন্ট। আজকের লেকচার থেকে গতানুগতিক ভাবে আগের মতোই কথাবার্তা, তুমি এখান থেকে 2টার মতো প্রশ্ন পাইতে পারো। হুম তো 2টা প্রশ্ন কোথা থেকে পাবা? একটা হচ্ছে সাম্প্রতিক থেকে পাইতে পারো একটা। ঠিক আছে, সাম্প্রতিক থেকে ইউজুয়ালি আসে, একটা করে প্রশ্ন আসে। ঠিক আছে, তো সাম্প্রতিকটা ইম্পর্টেন্ট, সাম্প্রতিকটা ভালো করে পড়তে হবে। আর ওইদিকে তোমার বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, সাহিত্য, খেলাধুলা, হ্যাঁ, এই টপিকস গুলো ইম্পর্টেন্ট। এই টপিকস গুলো থেকে মাঝে মধ্যে এক এক টপিকস থেকে এক একটা প্রশ্ন আসতে দেখা যায়। তো তোমরা এই বিশেষ করে 4টা টপিকস অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা। সাম্প্রতিক বাংলাদেশ, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, তারপর সাহিত্য, আর হচ্ছে বাংলাদেশের খেলাধুলা। দেখো, আমরা তোমাদেরকে কিন্তু ক্লাসেই কিন্তু তোমাদের জিকে সাজেশনটা বলে দিচ্ছি। হ্যাঁ, অনেকেই মানে সাজেশন বলতেছে, অনেকে এটাই আবার বুঝে না। ঠিক আছে, তো এই টপিকস গুলো ভালো করে পড়বা। বাকি যে টপিকস গুলো আছে এগুলা যতটুকু পড়তে পারো পড়বা আর কি। ঠিক আছে, তো এবার আসো সাম্প্রতিক বাংলাদেশ থেকে। তুমি সাম্প্রতিক বাংলাদেশটা আসলে অনেক বিশাল পড়া। তোমাদের ডাইজেস্টটা বেশ কিছুদিন আগে তৈরি করা। ডাইজেস্টে কতটুকু সাধারণ ইয়ে আছে ওইটা খুব বেশি নাই সাম্প্রতিক। তো সাম্প্রতিক বিষয়টা কোথা থেকে পড়বা? ফার্স্টের কথা হচ্ছে যে আজকে তো আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাই দিব। হ্যাঁ, পাশাপাশি আমরা সাম্প্রতিকের উপর তোমাদের একটা বুলেটিন দিব। হ্যাঁ, সাম্প্রতিক বুলেটিন, এটা হয়তো বা কিছুদিনের মধ্যে তোমরা একটা ঘোষণা পাবা। তো মোটামুটি ওই সাম্প্রতিক বুলেটিনটা যদি সবাই পেয়ে যাও, তাহলে আর সাম্প্রতিকের জন্য অন্য কোনো বই টই বা অন্য কোনো কিছু লাগবে না। কারেন্ট আওয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিছু লাগবে না। তুমি ওইটা দিয়েই কভার করে ফেলতে পারবা। ঠিক আছে, এটা আমরা একটু লেটেই তৈরি করতেছি, যাতে সাম্প্রতিক বিষয়গুলো তোমাদের সবগুলা কভার হয়। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে, পরীক্ষার 1 মাস আগের কোনো কিছু জিনিস আসে না। 1-1.5 মাস আগের জিনিস আসে না। আহ এবার আসো সাম্প্রতিক থেকে যদি আমি বলি কোন জিনিসগুলা অবশ্যই তোমাদেরকে পড়তে হবে এই বছরের জন্য ইম্পর্টেন্ট। প্রথমে আসবো হচ্ছে আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ওনার সম্পর্কে কিছু জানতে হবে। 2 নাম্বার হচ্ছে যে মহাবিশ্ব আজ যে ভাইরাসটার জন্য আতঙ্কিত, হ্যাঁ, সারা বিশ্বে আজকে তোমরা যে ভাইরাসটার কারণে ঘরে বসে ক্লাস করছো, সেই করোনা ভাইরাস নিয়ে আমাদেরকে কিছু জানতে হবে। আর কি জানবো আমরা? বাংলাদেশের বর্তমান সরকারের যে বিভিন্ন সাফল্য, বিভিন্ন অর্জন, হ্যাঁ, আছে, সেই অর্জনগুলো একটু জানতে হবে। ঠিক আছে, এই 3টা মানে টপিকস যদি তুমি ভালো করে একটু কভার করতে পারো, তাহলে তুমি ধরে রাখতে পারো তুমি প্রশ্ন কমন পাবা। ঠিক আছে, এর বাইরেও সাধারণ জ্ঞান আসলে অনেক সাম্প্রতিক অনেক কিছুই আছে, কিন্তু এই 3টা হচ্ছে একদম হট টপিকস। হ্যাঁ, মানে এই 3টা কোনো অবস্থাতে বাদ দেওয়া যাবে না। তাহলে আহ চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাই। তো আজকে আমরা প্রথমে শুরুতেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি। যে মানুষটা আসলে তোমরা যদি ওনার জীবনীগুলো পড়ো, হ্যাঁ, তোমরা অসমাপ্ত আত্মজীবনী কেউ পড়ছো কিনা জানি না। হ্যাঁ, ওনার 3টা বই আছে। 3টা বইয়ের মধ্যে একটা বই পড়ার সুযোগ হয়েছে, কারাগারের রোজনামচা, আর আমার দেখা নয়া চিন্তা এখনো পড়ার সুযোগ হয় নাই। অসমাপ্ত আত্মজীবনীটা পড়লে দেখা যায় আসলে উনি ওনার জীবনের ম্যাক্সিমাম টাইম, হ্যাঁ, আহ, উনি কাটিয়েছেন জেলে। এবং তো আসলে ইনি কোনো নিজের স্বার্থ ছিল না এখানে। ঠিক আছে, দেশের জন্য, মানুষের জন্য উনি ওনার জীবনের অধিকাংশ সময়ে সেই কারাগারে অন্তরীণ হয়েছিলেন। তো এই মানুষটাকে আমরা বাঙালিরা নানান অজুহাতে 75 আগস্ট তাকে আমরা মেরে ফেললাম। ঠিক আছে, মানে অকৃতজ্ঞ বাঙালি যাকে বলে আর কি। তো যাই হোক,
এই মানুষটা সম্পর্কে আমরা জানবো যে উনি জন্ম কত সালে ছিল? 17ই মার্চ 1920 সালে। এই 17ই মার্চ 1920 ওনার জন্মদিন উপলক্ষে এদিন কি পালন করা হয়? এদিন জাতীয় শিশু দিবস পালন করা হয়। এটা মনে রাখবা। জাতীয় শিশু দিবস। ঠিক আছে? মঙ্গলবারে জন্মগ্রহণ করেন টুঙ্গিপাড়াতে। কোন নদীর তীরে? এটা হবে, তাই না? ভাইগার বা বাগিরা নদী বলে, হ্যাঁ? বাগিরা নদীর তীরে গোপালগঞ্জে যিনি জন্মগ্রহণ করেন, যার ডাক নাম ছিল খোকা। এই যে 1920 সাল আর এখন হচ্ছে 2020 সাল, এই জন্য ওনার আমরা কি করতেছি? জন্ম শতবার্ষিকী পালন করতেছি। আওয়ামী লীগ প্রতিষ্ঠার সময় কি ছিল? এটা আমরা গতদিনই বলছি। আর উনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন কবে? 1966 সালে। আর উনি আমরা এর আগেও বলছি, উনি স্বাধীন বাংলাদেশের প্রত্যাবর্তন করেন কবে? 10 জানুয়ারি। আচ্ছা, এখানে দেখবা যে কিছু কিছু জিনিস আমরা হাইলাইট করে দিচ্ছি, হ্যাঁ? মানে হাইলাইট গুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের যাতে পড়তে সুবিধা হয় বা পড়ার সময় যাতে এই হাইলাইট বিষয়গুলো সবার আগে চোখে আসে, ঠিক আছে? এই জন্য এইগুলা হাইলাইট করে দেওয়া। ঠিক আছে? প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কবে? 12ই জানুয়ারি। আর উনি জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বপ্রথম বাংলায় ভাষণ দেন 25শে সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের 29তম অধিবেশনে। এটা মনে রাখবা। আর 15ই আগস্ট শহীদ হলো, সেটা আমরা বলে ফেললাম। 2004 সালে বিবিসির একটা শ্রোতা জরিপ হয়েছিল, হ্যাঁ? এটা শ্রোতা জরিপ হয়েছিল। সেই জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে নির্বাচিত হয়েছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা যদি কিউবার প্রেসিডেন্টের কথা বলো, ফিদেল কাস্ত্রো, সেই ফিদেল কাস্ত্রো বঙ্গবন্ধু সম্পর্কে একটা উক্তি করেছিলেন যে, আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, এই উক্তিটি কার? এটা হচ্ছে ফিদেল কাস্ত্রোর উক্তি। বঙ্গবন্ধু জুলিও কুরি পদক লাভ করেন কবে? 1972 সালের 10 অক্টোবর। আমরা এর আগেও তোমাদেরকে এটা বলে দিয়েছি। আমরা মুজিব শতবর্ষ পড়বো। মুজিব শতবর্ষ ঘোষণা করা হয়েছে 2020 সাল থেকে 2021 সাল। 2020 সালের 17ই মার্চ ওনার জন্মদিন থেকে শুরু করে 2021 সালের 17ই মার্চ পর্যন্ত না, কিন্তু এটা হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হবে আমাদের 2021 সালে 26শে মার্চ। এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাধ্যমে ওনার জন্ম শতবার্ষিকী শেষ হবে। তাহলে জন্ম শতবার্ষিকী হচ্ছে 17ই মার্চ 2020 থেকে 26শে মার্চ 2021 সাল পর্যন্ত। অনেকেই এটা তোমরা ভুল করবা। অনেকেই আহ 1 বছরের জন্য হয়তো বা 17ই মার্চ থেকে এখানেও 17ই মার্চ বলবা, কিন্তু না, এটা হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এটা কি করা হয়েছে? 26শে মার্চ পর্যন্ত নেওয়া হয়েছে। এই যে 100 দিনের যে ক্ষণ গণনা শুরু, সেই ক্ষণ গণনা শুরু হয় কবে? স্বাধীন আহ জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে 10 জানুয়ারি 2020। ওনার শতবার্ষিকী উপলক্ষে একটা পুরস্কারের প্রবর্তন করা হয়েছে, গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড। অর্থাৎ যে সকল শিল্প কারখানা কম বায়ু দূষণ করে উৎপাদন করতে পারবে, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হবে, গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড। এই যে মুজিব শতবর্ষের যে লোগোটা তোমরা দেখতেছ সব জায়গাতেই পাবা। এই লোগোটার ডিজাইনার কে? এই লোগোটার ডিজাইনার হচ্ছে সব্যসাচী হাজরা। মুজিব বর্ষের একটা থিম সং আছে, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি বাংলার বাতিঘর। এই থিম সংটা মনে রাখবা। আর ইংল্যান্ডে 17ই মার্চ 2020 সালকে স্মরণ করে রাখার জন্য ইংল্যান্ড শহরে কি পালন করা হয়েছে? বঙ্গবন্ধু দিবস। তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কোন শহরে বঙ্গবন্ধু দিবস পালন করা হয়েছে? ইংল্যান্ডে। ঠিক আছে? এরপরে মুজিব বর্ষ উপলক্ষে একটা মাসিক পত্রিকা বের করা হয়েছে। সেই পত্রিকাটার নাম কি? কালি ও কলম। এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে, মুজিব বর্ষ উপলক্ষে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি? কালি ও কলম। পত্রিকাটার সম্পাদক হচ্ছে আবু হাসনাত। বাংলাদেশের সাথে যৌথভাবে এই দিবস পালনের সম্মতি জানিয়েছে ইউনেস্কো। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, মানে কোন আন্তর্জাতিক সংস্থা মুজিব বর্ষ পালনের সিদ্ধান্ত নিয়েছে? ইউনেস্কো। স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে কোন দেশ? নাইজেরিয়া। মুজিব শতবর্ষ উপলক্ষে একটা স্মারক ডাক টিকিট প্রকাশ করেছেন নাইজেরিয়া। তোমাদেরকে আমি আরো কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য রেখে দিচ্ছি, হ্যাঁ? বিশ্বের কতটি দেশ মুজিব বর্ষ পালন করবে? তারপর আচ্ছা, আরো মনে আসলে বলিরো। ঠিক আছে, ওকে। এরপর আমরা পরবর্তী পেজে চলে যাব। মুজিব শেখ মুজিবুর রহমানের কিছু বই আছে, হ্যাঁ? ওনার বইগুলা সম্পর্কে আমরা একটু জানবো। অসমাপ্ত আত্মজীবনী ওনার সর্বপ্রথম একটা বই যেটা প্রকাশ করেন, হ্যাঁ? এখন বর্তমানে এটা 2012 সালে প্রকাশ হয়।
এবং বর্তমানে এটি 15টি ভাষায় অনূদিত হয়েছে। শেখ মুজিবুর রহমানের যদি আমরা দ্বিতীয় বইয়ের কথা বলি, কারাগারে রোজনামচা, উনি 66 থেকে 68 সাল পর্যন্ত কারাগারে থাকা অবস্থায় উনি এই বইটি লেখেন। এই যে কারাগারের রোজনামচা, এই বইটির নামটির প্রস্তাবক কে ছিলেন? এই নামটির প্রস্তাবক ছিলেন হচ্ছে শেখ হাসিনার বোন শেখ রেহানা। ওনার তৃতীয় একটা বই, যেটা কয়েকদিন আগে তোমার বাংলা একাডেমি থেকে প্রকাশ করা হয়েছে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এটা কোথা থেকে প্রকাশ করা হয়েছে, বাংলা একাডেমি থেকে, আমার দেখা নয়া চীন। এই বইটা তোমাদের ডাইজেস্টে বা অন্য কোথাও দেখবা যে নয়া চীন ভ্রমণ নামে থাকতে পারে। এটা প্রথমে নয়া চীন ভ্রমণ নামে বের হওয়ার কথা ছিল, কিন্তু যখন বের হলো তখন বের করা হয়েছে আমার দেখা নয়া চীন হিসেবে। ঠিক আছে, এটা নিয়ে যাতে কারো কোনো দ্বিমত বা কোনো সন্দেহ না থাকে। হ্যাঁ, বইটা আমার কাছে আছে, কভার আছে। ঠিক আছে, তাহলে বইয়ের কভারের মধ্যে নাম দেওয়া আছে কি, আমার দেখা নয়া চীন। এই বইটা উনি 1952 সালে অক্টোবর মাসে উনি চীনে গেছিলেন। হ্যাঁ, চীনে আহ, এশীয় মহাদেশের একটা প্রতিনিধিদের নিয়ে একটা সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে উপলক্ষে তিনি চীনে গেছিলেন। সেই অভিজ্ঞতায় উনি তুলে ধরছিলেন যখন উনি 1954 সালে রাজ মানে উনি রাজবন্দী হিসাবে কারাগারে ছিলেন। হ্যাঁ, কারাগারে থাকা অবস্থায় এই 1952 সালে উনি যে চীনে গেছিলেন সেই চীনের ঘটনাগুলো উনি তুলে ধরছেন। কত সালে লিখছেন? 1954 সালে। শেখ মুজিবুর রহমানকে নিয়ে শেখ হাসিনার একটা বই আছে, শেখ মুজিব আমার পিতা, বইটার নাম মনে রাখবা। আমরা ওনার সম্পর্কে আরো কিছু তথ্য জানবো। দেখো, পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থারা আছে, হ্যাঁ, ওই গোয়েন্দা সংস্থারা শেখ মুজিবুরকে নিয়ে, হ্যাঁ, শেখ মুজিবুর রহমান কিন্তু তখনও কিছুই না। দেখো, 1948 সাল থেকে 1950 সাল পর্যন্ত ওই শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের গোয়েন্দা রিপোর্ট তৈরি করা হয়েছিল পাকিস্তানে, যে উনি কোথায় কখন যায়, কি করে, কোথায় কি কথা বলে, এইগুলা নিয়ে কিছু ওই গোয়েন্দা অধিদপ্তরে প্রতিনিয়ত রিপোর্ট হতো প্রতিদিনই, যে আজকে মুজিব এই এই কাজগুলা করছে। ঠিক আছে, তো আহ, এই যে এই রিপোর্ট গুলা করা হয়তো, পরবর্তীতে সেগুলা উদ্ধার করা হয়। সেগুলা নিয়ে 14 খণ্ডের একটা বই বের করা হয়েছে, সিক্রেট ডকুমেন্ট অন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অফ দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, এটাতে মূলত 1948 সাল থেকে 1950 সাল পর্যন্ত পাকিস্তানি গোয়েন্দাদের যে রিপোর্ট গুলা ছিল সেই রিপোর্টের উপর বেস করে এই বইটা লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো, উনি যে আসলে মানে বড় কিছু হবেন সেটা 1948-50 তিনি কিন্তু কিছুই ছিলেন না তেমন। হ্যাঁ, তো তারপরেও কিন্তু তার উপর গোয়েন্দা নজরদারি ছিল। বঙ্গবন্ধু মানমন্দির, এটা তোমাদের আমরা গতকালই বলে দিচ্ছি, এটা নিয়ে আর আজকে কথা বলতে চাচ্ছি না। তারপর আহ, একটা শহর আছে যে শহরে বঙ্গবন্ধুর নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে দিল্লি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক 5 সেপ্টেম্বর 2020 সালে একটা বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে কি করা হয়েছে, একটা সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়েছে, ডক্টর অব লজ, মরণোত্তর আর কি। হ্যাঁ, আর এই যে 7 মাসের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কি নামে প্রচারিত হতো? বজ্রকণ্ঠ নামে। এগুলা মনে রাখবা। এরপরে আমরা আরো কিছু তথ্য জানবো। হ্যাঁ, বর্তমানে ভারত এবং বাংলাদেশ যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুকে নিয়ে একটা বায়োপিক, বায়োপিক মানে হচ্ছে তোমার ওই সিনেমার মতো একটা বিষয় আর কি। হ্যাঁ, এটা মনে রাখবা, একটা বায়োপিক নির্মিত হচ্ছে, নাম হচ্ছে বঙ্গবন্ধু। সাম্প্রতিক আদালত জয় বাংলাকে কি করা হয়েছে, জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। ঠিক আছে, তাহলে যদি বলা হয় আমাদের জাতীয় স্লোগান কোনটা, জয় বাংলা। বঙ্গবন্ধু এখন শুধু বাংলার বন্ধু না, উনি বিশ্বের বন্ধু হিসেবে পরিচিত, ফ্রেন্ড অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, বা বিশ্ববন্ধু হিসেবে ঘোষণা দিয়েছেন কে, সাবেক স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত আনোয়ারুল করিম চৌধুরী, মনে রাখবা। আর দেখি তোমাদের একটা প্রশ্ন ধরি তো, কি অ্যান্সার দিবা, একটু হাত হাত তোলো। কি প্রশ্ন ধরবো জানি না। কাকে আনমিউট করছি দেখো তো। হ্যাঁ, বলো তো, এই বিশ্ববন্ধু তো উপাধি দিলেন হচ্ছে আনোয়ারুল করিম চৌধুরী, আর বঙ্গবন্ধু উপাধি দিছিলেন কে? স্যার ওটা একটা মানে 3 মার্চ একটা মানে সম্মেলন হয়, সম্মেলন বলতেছি
মানে 1971 সালের 3 মার্চ একটা গণসমাবেশ হয় ওখানে। একটা সংগঠন ওনাকে এই বঙ্গবন্ধু উপাধিটা দিয়েছিলেন, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, বাট ওইরকম একটা গণসমাবেশেই দেওয়া হয়েছিল। এইভাবে মানে একটার সাথে আরেকটা প্যাচ লাগাইলেই হবে, তাই না? ওইটা হচ্ছে জাতির জনক। ভাই আমার এখন এটা মনে হচ্ছে। তুমি যেটা বলতেছো ওইটা হচ্ছে জাতির জনক, ঠিক আছে? আর বঙ্গবন্ধু উপাধি জি দিচ্ছেন হচ্ছে ভাইয়া। 23 ফেব্রুয়ারি 1969 সালে তুফাইল আহমেদ। আর জাতির জনক উপাধি দেওয়া হয়েছিল ওহো। 3রা মার্চ 1971 সালে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রামের পক্ষ থেকে আসম আব্দুর রব জি ওনাকে জাতির জনক উপাধি দেন, ঠিক আছে? স্যার, আসম বঙ্গবন্ধু আর জাতির জনকের মধ্যে মানে তফাৎটা কই, মানে তাই বঙ্গবন্ধু একই না? বঙ্গবন্ধু হচ্ছে বাংলার বন্ধু, জাতির জনক হচ্ছে বাঙালি জাতির পিতা, দুইটা ভিন্ন জি জিনিস। ভাইয়া, বুঝছি। থ্যাংক ইউ ভাইয়া। আসসালাম। আচ্ছা, এরপরে দেখো শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সময় যে সাক্ষাৎকার এবং কথোপকথন সেগুলা নিয়ে একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে জয় বাংলা। হাসিনার জীবনের উপর একটা ডকুমেন্টারি তৈরি করা হয়েছে কিছুদিন আগে, হাসিনা এই ডটার স্টাইল নামে। এটা তো এখানে থাকার কথা না, এখানে পরবর্তীতে আছে। আচ্ছা, এবার আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো। হ্যাঁ, তো ওনাকে গ্লোবাল অ্যালায়েন্স ফর দ্য ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন থেকে কয়েকদিন আগে ওনাকে একটা উপাধি দেওয়া হয়েছে, ভ্যাকসিন হিরো। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন থেকে প্রধানমন্ত্রীকে কি উপাধি দেওয়া হয়েছে? ভ্যাকসিন হিরো। বা কোন পুরস্কার গ্রহণ করেন ভ্যাকসিন হিরো? পদক গ্রহণ করেন, ঠিক আছে? সফল নারী নেত্রী হিসেবে উনি 2018 সালে একটা পুরস্কার লাভ করেন, গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড। উনি জলবায়ু এবং দুর্যোগ মোকাবেলায় 2015 সালে একটা পুরস্কার লাভ করেন, চ্যাম্পিয়ন অব দ্য আর্থ 2015। উনি আমাদের যে আগে এমডিজি ছিল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল্ড, সে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেন 2010 সালে শিশু মৃত্যুর হার হ্রাসের জন্য। হ্যাঁ, আর বইয়ের কথা তো আমরা বললামই। তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ পুরস্কারের কথাগুলা আমরা একটুকে জানবো। এরপরে চলো করোনা ভাইরাস। করোনা ভাইরাস মানবদেহে প্রথম শনাক্ত হয় কত সালে? 1960 সালে। এই কথাটা মনে রাখবা, 1960 সালে। করোনা ভাইরাস কথাটার মানে কি? যেটা দেখতে একটা কদম ফুলের মতো মনে হয়, এটার কথাটার মানে হচ্ছে পুষ্পমাল্য বা পুষ্পমুকুট। কবে করোনা ভাইরাস, হ্যাঁ, এটা এটা তো করোনা ভাইরাস শনাক্ত হলো এটা, আর কিন্তু কোভিড যেটা কোভিড-19 যে রোগটার কথা আমরা বলতেছি, এটা সর্বপ্রথম সংক্রমণ হয়, হ্যাঁ, তোমার শনাক্তকরণ হয়, এটা হচ্ছে যে চীনের হুবেই প্রদেশে 31শে ডিসেম্বর 2019। এটা হয়তো বা তোমাদের বোটানি বইয়ে অন্য কিছু দেওয়া আছে, বাট আমি এটা নিয়ে স্টুডেন্ট একদিন আমাকে প্রশ্ন করছিল যে এটা বোটানি বইতে অন্যটা দেওয়া আছে। তো পরবর্তীতে আমি অনেক পত্রিকা ঘাটাঘাটি করলাম, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট গুলা ঘাটাঘাটি করলাম। কারণ আমরাও জানি হচ্ছে 31শে ডিসেম্বর, ঠিক আছে? ডাক্তারদের মধ্যেও এই তারিখটাই জানা আছে। তো বিবিসি নিউজ, প্রথম আলো, স্বাস্থ্য অধিদপ্তরের যে নিউজ গুলা, হ্যাঁ, সেখানে সব জায়গাতেই দেখলাম যে 31শে ডিসেম্বর দেওয়া আছে। এখন কি বলে, স্যারের বই, আবুল হোসেন স্যারের বই, উনি 31শে ডিসেম্বর না দিয়ে মেবি তোমাদের 17 না কত তারিখ দিছে বললো, ওটা আমার খেয়াল নাই এই মুহূর্তে। তো যাই হোক, এটা কারেক্টটাই জানো, ঠিক আছে? এবং এই রোগটার নাম যে কোভিড-19, এটাকে দিচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা 11 ফেব্রুয়ারি। এবং এটাকে মহামারী হিসেবে ঘোষণা করা হয় কবে? এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেন তার 1 মাস পরে, 11 মার্চ। তোমাদেরকে এখানে একটা তথ্য দিয়ে রাখি, বাংলাদেশে মহামারী রোগ আছে কতটি? 24টি। এটা একটু নোট ডাউন করে নিবা, হ্যাঁ? বাংলাদেশে মহামারী রোগ আছে কতটি? 24টি। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় কবে? 8 মার্চ। আর প্রথম মৃত্যু হয় 18 মার্চ, 10 দিন পর। আচ্ছা, এরপরে আমরা বাংলাদেশের কিছু মেগা প্রজেক্ট করব, যেগুলো বর্তমান বাংলাদেশের সাফল্যের খাতায় পড়ে বা বাংলাদেশ সরকারের অর্জন সময়ের মধ্যে পড়ে। হ্যাঁ, যে মেগা প্রকল্পগুলো আছে, এর মধ্যে অন্যতম একটা মেগা প্রকল্প হচ্ছে কি আমাদের পদ্মা বহুমুখী সেতু, যেটা মাওয়া জাজিরা ঘাটে অবস্থিত, যার দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 18.1 মিটার। এটা অর্থায়ন করতেছে কোন সংস্থা?
এটা পরীক্ষায় কিন্তু পরীক্ষায় এই যে দৈর্ঘ্য দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, হ্যাঁ, অর্থায়ন দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। এটা অর্থায়ন করছে কিন্তু কি বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে। এটাই এটা কিন্তু এই গতবার মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ছিল। ঠিক আছে? আচ্ছা, অনেকে কি হ্যান্ড রেজ করতেছে নাকি? হ্যান্ড রেজ করলে এগুলো আমি একটু কনফিউজ হয়ে যায়, তোমাদেরকে অনেক আগেই বলছি। তাহলে বাংলাদেশ সরকারের অর্থায়নে এটা নির্মিত হচ্ছে। এটা বর্তমানে তো প্রায় আহ, গতকাল যে নিউজটা দেখলাম 5,400 মিটার, অর্থাৎ 5.4 কিলোমিটার তোমার অলরেডি কি হয়েছে, দৃশ্যমান হয়েছে। তার মানে খুব বেশি দিন আর নাই, আমরা পদ্মা সেতুর মুখ দেখতে পাবো। এরপরে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা পড়বো, হ্যাঁ, যেটা আহ পাবনাতে অবস্থিত। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা, হ্যাঁ। আসলে পরমাণু দিয়ে যে বিদ্যুৎ তৈরি করব, এটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে এটা অনেকটা স্বপ্নের মতো, কিন্তু সেই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এটা দিয়ে আমরা কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো? 2400 মেগাওয়াট। এটা বাংলাদেশ এবং রাশিয়ার যৌথ উদ্যোগে এই জিনিসটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তবে এটা নিয়ে অনেক ইয়ে আছে, বিশেষজ্ঞরা আহ অনেকে ধারণা করতেছে যদি কোনো কারণে এটা বিস্ফোরণ হয়, তাহলে এটা আমরা হয়তো বা আর নিয়ন্ত্রণ করতে পারবো না, হ্যাঁ, বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন পড়বো। তবে বাংলাদেশ সরকার বারবারই বলে আসতেছে যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, সব আধুনিক প্রযুক্তি এখানে থাকবে। আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা বলবো। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কিছুদিন আগে এটা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে যে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে সুন্দরবনকে ধ্বংসের একটা পায়তারা চলতেছে। যে বিদ্যুৎ কেন্দ্রটা ভারত তাদের এখানে না করে আমাদের এখানে করতেছে, আমাদের এখানে তারা বিনিয়োগ করতেছে, সহায়তা করতেছে। হ্যাঁ, তারা তাদের সুন্দরবনের অংশ ধ্বংস করতে চায় না, কিন্তু অন্য একটা ধ্বংস হলে কি হবে? হ্যাঁ, এটা নিয়ে পরিবেশবিদরা অনেক বেশি চিন্তিত। বাট বাংলাদেশ সরকার বারবারই একটা কথাই বলে আসতেছে যে না, সকল আধুনিক প্রযুক্তি এখানে থাকবে, সুন্দরবনের কোনো ক্ষতি এখানে হবে না। তাহলে এটা সুন্দরবনে অবস্থিত। সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে বাগেরহাট জেলার পশুর নদীর তীরে। কোন নদীর তীরে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ এটার বজ্র দিয়ে এই পশুর নদীর পানিগুলা দূষিত হবে। ঠিক আছে, এটা বিশেষজ্ঞরা ধারণা করতেছে। তাহলে কোন নদীর তীরে? এটা ইম্পর্টেন্ট। কাদের সহায়তা নির্মিত? আমরা বলতে পারলাম বাংলাদেশ এবং ভারত। কত মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে? 1320। আমরা স্বপ্নের মেট্রো রেলের কথা জানবো। বর্তমানে তোমরা যদি ঢাকাতে যাও, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাইতে মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে তোমার। কিন্তু এই মেট্রো রেল যদি হয়ে যায়, তাহলে বলা হচ্ছে অনলি 20 মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাওয়া যাবে। তো এই মেট্রো রেলের দৈর্ঘ্য হচ্ছে কত? 20.1 কিলোমিটার, যেটা জাপানের সহায়তায় নির্মিত হচ্ছে। আমরা বাস র্যাপিড ট্রানজিটের কথা বলবো, বিআরটি, যেটা এটাও ওই ধরনের একটা রোড যেটা গাজীপুর থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত নির্মিত হচ্ছে, যার দৈর্ঘ্য হচ্ছে 20.5 কিলোমিটার। কিন্তু এটা আমাদের নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে। আমরা গভীর সমুদ্রের কথা গতদিন আমরা বলে ফেলছিলাম যে মহেশখালীর মাতার বাড়িতে একটা গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ চলতেছে, যেটা আমাদেরকে সহায়তা করতেছে কে? জাপান। আমরা আমাদের স্বপ্নের কর্ণফুলী টানেলের কথা বলবো। তোমরা যদি সি বিচ যাও বা পতেঙ্গা যাও, হ্যাঁ, তাহলে দেখতে পাবা এই টানেলের কাজ চলতেছে। হ্যাঁ, এই টানেলের দৈর্ঘ্য কত? 3.4 কিলোমিটার। আমরা আর অন্যান্য কিছু বিষয়গুলো জানবো। বর্তমানে ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এর যুব রাজধানী হিসাবে 2020 সালের জন্য, এটা হচ্ছে 2020 সালের, প্রত্যেক বছরের জন্য ঘোষণা করা হয় যুব রাজধানীগুলা। 2020 সালের জন্য যুব রাজধানী ঘোষণা করা হয়েছে কোথায়? ঢাকা। ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে তুমি বিভিন্ন পদক, যেগুলা পদকটা আমরা এখানে বলে দিচ্ছি, হ্যাঁ। 3টা পদক অবশ্যই শিখবা। একটা হচ্ছে স্বাধীনতা পদক, আর একটা হচ্ছে 21শে পদক, আর একটা হচ্ছে নোবেল পুরস্কার। ঠিক আছে, স্বাধীনতা পদক, জাস্ট এই জিনিসগুলো পড়বা। স্বাধীনতা পদককে কিন্তু বলা হয় কি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার তুমি জানবা না তা তো হয় না, জানতে হবে এটা। ঠিক আছে, এই স্বাধীনতা পদক কতজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে? 8জন ব্যক্তি, একজন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, চিকিৎসা সেবায় স্বাধীনতা পুরস্কার লাভ করছেন কে? হ্যাঁ, এটা যেহেতু আমাদের চিকিৎসার সাথে রিলেটেড, এটা মনে রাখবা, ডাক্তার মোহাম্মদ ওবায়দুল চৌধুরী স্যার এবং ডাক্তার মুক্তাদির স্যার। আর 21শে পদক কতজন ব্যক্তিকে দেওয়া হয়েছে? 20 জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান, অর্থাৎ টোটাল 21 জন
মানে 21 পদক 21 জন। আর স্বাধীনতা পদক এই যে 8 জন, যে হ্যাঁ এটা কিন্তু প্রথমে 9 জনকে দেওয়া হয়েছিল। তোমাদের বইয়ে মনে হয় 9 জন পাবা অনেক বইয়ে। পরে একজনের পুরস্কার বিতর্কিত হওয়ার কারণে সেটা প্রত্যাহার করা হয়েছে, এই জন্য 8 জন হয়েছে। ঠিক আছে। আর প্রথম রাজনীতিবিদ হিসেবে 21 পদক পান তাজউদ্দিন আহমেদ, মরণোত্তর পুরস্কার দেওয়া হয় ওনাকে। বাংলাদেশে বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান কত? আগে ছিল দ্বিতীয়, কিন্তু বর্তমানে হচ্ছে প্রথম। ঠিক আছে। তাহলে এটা আমাদের অন্যতম একটা সাফল্য, তাই না? কি বলে, শান্তিরক্ষা মিশনে আমরা এখন প্রথম স্থান অর্জন করেছি। বাংলাদেশ আহ, বিশ্বের যে বিশ্ব মাছের যে প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশ, সেই ওয়ার্ল্ড ফিশের রিপোর্ট অনুযায়ী এবছর মানে মানে ইলিশ উৎপাদনে বাংলাদেশ, মানে সারা বিশ্বের যে ইলিশ, তার কত পার্সেন্ট ইলিশ বাংলাদেশে উৎপাদন হয়েছে? 86%। চিন্তা করে দেখো, 100%-এর মধ্যে 86% হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে উৎপন্ন হয়েছে। কত বড় একটা আমাদের সফলতা। হ্যাঁ, পরীক্ষায় একবার প্রশ্ন আসছিল এই যে আহ, ই- এত যে ইলিশ মাছ ধরা পড়তেছে, এই ইলিশ মাছ ধরা পড়ার পিছনে মানে কারণ কি? ঠিক আছে। তো এটার একটা অ্যান্সার ছিল যে ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি বলে নজরদারি না কি রকম একটা প্রশ্ন ছিল, ওটা দেখলেই বোঝা যায় আর কি যে হ্যাঁ অ্যান্সার এটা হবে। বাংলাদেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প সুতিয়াখালী, ময়মনসিংহতে নির্মিত হচ্ছে। এবার আমরা মোটামুটি সাম্প্রতিক ওইটুকুই দেখলাম। হ্যাঁ, মেইন 3টা টপিকস আমরা দেখে ফেলছি। এরপর আমরা সংবিধান পড়ব। বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান গঠন করার জন্য, সংবিধান প্রণয়ন করার জন্য 11 এপ্রিল 1972 সালে একটা কমিটি গঠন করা হয়, 34 সদস্য বিশিষ্ট একটা কমিটি। যে কমিটির সভাপতি করা হয় ডক্টর কামাল হোসেনকে, এবং এই কমিটির একমাত্র নারী সদস্য ছিল বেগম রাজিয়া বানু। এই কমিটি, হ্যাঁ, অনেক তোমার 6-7 মাস অনেকগুলা বৈঠক করেন, ভারত এবং আমেরিকা গিয়ে তাদের সংবিধানগুলা অ্যানালাইসিস করেন। অ্যানালাইসিস করে ওনারা একটা তোমার আমাদের কাছে একটা সংবিধান ওনারা আমাদেরকে উপহার দেন। এই সংবিধান বাংলাদেশের গণপরিষদে সর্বপ্রথম গৃহীত হয় 4 নভেম্বর 1972। এই জন্য 4 নভেম্বরকে কি বলা হয়? সংবিধান দিবস। মনে রাখবা, আমাদের সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। এই সংবিধানটা কার্যকর হয় কবে থেকে? এই সংবিধানটা কার্যকর হয় 16 ডিসেম্বর থেকে। 16 ডিসেম্বর 1972 সাল। তাহলে গৃহীত হয় 4 নভেম্বর, কার্যকর হয় 16 ডিসেম্বর। এই যে আমাদের সংবিধান, এই সংবিধান কি দিয়ে শুরু? প্রস্তাবনা দিয়ে শুরু। আমাদের সংবিধানের মূলনীতি কয়টি? মূলনীতি হচ্ছে 4টি, মনে রাখবা। ঠিক আছে। 4টা মূলনীতি কি কি? একটা হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, আরেকটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা। 4টা আমাদের জাতীয় মূলনীতি। আমাদের সংবিধানে কতটি ভাগ আছে, কতটি অধ্যায় আছে? 11টি। অনুচ্ছেদ আছে 153টি। আর তফসিল আছে 7টি। সরি। সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে, মনে রাখবা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সংবিধানের ব্যাখ্যাকারককে। হ্যাঁ, আমরা সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ পড়ব। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সকল সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে যে সংরক্ষণ করতে হবে, সেটা কোথায় বলা হয়েছে? সংবিধানের 4-ক। সংবিধানের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা কত নম্বরে বলা হয়েছে? 22 নম্বরে। আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা 27 নম্বরে। আমাদের ধর্মীয় স্বাধীনতা আছে, যে যার ধর্ম পালন করতে পারবো, এটা কত নম্বরে বলা হয়েছে? 41 নম্বরে। আমি গুরুত্বপূর্ণ কয়েকটা ধারা নিয়ে অনুচ্ছেদ নিয়ে আসছি। এরকম অনুচ্ছেদ বইয়ের মধ্যে অনেক আছে, তোমরা এর বাইরেও যদি কিছু পড়তে পারো তাহলে পড়িও। আমরা যদি সংবিধানের তফসিলের কথা বলি, সাতরে সংবিধানের লাস্টে 7টা তফসিল আছে, তবে 7টা তফসিলের মধ্যে লাস্টে 3টা তফসিল আমাদের গুরুত্বপূর্ণ। এই পঞ্চম তফসিল বঙ্গবন্ধু যে 7ই মার্চের ভাষণ দিছিলেন, সেই 7ই মার্চের ভাষণটা এই পঞ্চম তফসিলে ইনক্লুড করা হয়েছে। আর 26শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা দিছিলেন, সেই স্বাধীনতার ঘোষণাটা 6ষ্ঠ তফসিলে। আর ওই যে 10 এপ্রিল মুজিবনগর সরকার যে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করছিলেন, সেই স্বাধীনতার ঘোষণাপত্র 7ম তফসিল। দেখো সিরিয়ালি আছে, তাই না? প্রথমে 7 মার্চ,
এরপর 26শে মার্চ, এরপর 10ই এপ্রিল। এটা মনে রাখা খুব বেশি কঠিন হবে না। এরপরে সংবিধান অনুযায়ী কে কাকে শপথ বাক্য পাঠ করাবেন, এটা ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতি কাদেরকে শপথ বাক্য পাঠ করান? প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি, এদেরকে শপথ বাক্য পাঠ করান। তোমরা এখানে আরেকটা জিনিস মনে রাখবা, হ্যাঁ, কে কাকে নিয়োগ দেন। এই যে রাষ্ট্রপতি প্রধান যত কাজ করবেন সব কাজ কিন্তু প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে করতে হয়, কিন্তু দুইটা জিনিস উনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করতে পারেন। সেটা হচ্ছে একটা প্রধান বিচারপতি নিয়োগ, আর একটা হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়োগ। প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে গেলে তো ওনার সাথে পরামর্শ করে দিতে হবে না, তাই না? ওরা তো মানে স্বাভাবিক বিষয়। তাইলে আরেকটা কাজ, যেটা প্রধান বিচারপতিকে নিয়োগ। এই দুইটা কাজ উনি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ছাড়া করতে পারেন, আর বাকি যত কাজ করবেন সেটা প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে করতে হবে। প্রধান বিচারপতি কাদেরকে শপথ বাক্য পাঠ করান এটা এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু স্পিকার কাদেরকে শপথ বাক্য পাঠ করান এটা ইম্পর্টেন্ট। জাতীয় সংসদের সদস্যগণ এবং রাষ্ট্রপতিকে। দেখো, রাষ্ট্রপতি কাকে শপথ বাক্য পাঠ করান? স্পিকারকে। আর স্পিকার কাকে পাঠ করান? রাষ্ট্রপতিকে। একজন আরেকজনকে পাঠ করান। বিষয়টা এরকম আর কি। আমরা মানে ন্যূনতম একটা বয়স জানবো, যে বয়স প্রধানমন্ত্রী স্পিকার হওয়ার জন্য প্রয়োজন, সেটা হচ্ছে সবারই 25 বছর। সংসদ সদস্য 25 বছর, স্পিকার, ডেপুটি স্পিকার সবারই 25। যা শুধু এটা মনে রাখবা, রাষ্ট্রপতি হওয়ার জন্য তুমি যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চাও, তোমাকে আগে 35 বছর বয়স হইতে হবে, আদারওয়াইজ তুমি পারবা না। আমরা বাংলাদেশের আইন বিভাগের কথা বলবো। বাংলাদেশের আইন বিভাগ বলতে বোঝায় জাতীয় সংসদকে। তোমরা একটা কথা বলতে পারবা কিনা দেখি তো, আইন তৈরি করা কার কাজ? কে পারবা? একটু হ্যান্ড রেজ করো তো। আইন তৈরি করে কে? আরমান বলো। জাতীয় সংসদ। জাতীয় সংসদ। অনেকে আবার আমাদের মনে হতে পারে আইন মাইন এগুলো তো আদালতের কাজ। হ্যাঁ, আদালত মনে হয় আইন তৈরি করে না। আইন তৈরি করে হচ্ছে জাতীয় সংসদ, আর সে আইন প্রয়োগ হয় আদালতে। তাহলে এই জন্য জাতীয় সংসদকে কি বলা হয়? আইন বিভাগ। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। এক কক্ষ বিশিষ্ট বলতে এরকম, মানে ওই যে তুমি যদি পার্শ্ববর্তী আমাদের দেশ ভারতের দিকে তাকাও, তাহলে ভারতে দেখবা যে ওই লোকসভা, রাজ্যসভা, অর্থাৎ তাদের দুই কক্ষ বিশিষ্ট। হ্যাঁ, লোকসভার সদস্য এক ধরনের, রাজ্যসভার সদস্য আরেক ধরনের। কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো নাই। বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের নির্বাচনী আসন আছে টোটাল 300টি, আর নারীদের জন্য সংরক্ষিত আসন হচ্ছে 50টি। যদি বলা হয় জাতীয় সংসদে আসন সংখ্যা কত, জাতীয় সংসদের আসন সংখ্যা কত, এটা দেখি। অ্যান্সার দাও তো আনিস। 350 ভাইয়া। 350, ভেরি গুড। আর যদি বলে জাতীয় সংসদের নির্বাচিত আসন কতটি, নির্বাচনী এলাকা? নির্বাচন এলাকা 300টি। 300টি, ঠিক আছে, এটা যাতে ভুল না হয়। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম। আর প্রথম আসন কোনটা? পঞ্চগড় জেলা, যেটা বাংলাদেশের সর্ব উত্তরের। আর 300 নম্বর জেলা হচ্ছে যেটা বাংলাদেশের সর্বপূর্বের জেলা, বান্দরবন। এবং তোমরা এটা মনে রাখবা, আমাদের যে পার্বত্য মানে পার্বত্য জেলা যেগুলো আছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, প্রত্যেকটি জেলায় মাত্র একটি করে আসন আছে। হ্যাঁ, প্রত্যেকটি জেলায় মাত্র একটি করে আসন। বান্দরবন একটা আসন, খাগড়াছড়ি একটা আসন, রাঙ্গামাটি একটা আসন। সরকারি বিল, বেসরকারি বিল কাকে বলে? ঠিক আছে, দেখি তোমাদের কোনো আইডিয়া আছে কিনা। দেখি কাকে ধরবো। কে পারবা? একটু হ্যান্ড রেজ করো। সরকারি বিল, বেসরকারি বিল। আরকান বলো। সালামালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। সরকারি বিল সংসদ উত্থাপিত হয়তো দ্বারা মন্ত্রী দ্বারা, আর বেসরকারি বিল উত্থাপন হয় যে সংসদ সদস্য দ্বারা। ভেরি গুড। যদি সংসদে মন্ত্রীরা কোনো বিল উত্থাপন করে সেটাকে আমরা বলবো সরকারি বিল। আর মন্ত্রী ছাড়া অন্যান্য সংসদ সদস্য যারা আছে তারা যদি কোনো বিল উত্থাপন করে তাদেরকে বলা হবে বেসরকারি বিল। কিন্তু তোমার কাছে শুনতে কিছু একটা বিদঘুটে মনে হতে পারে যে এরা সবাই তো সরকারি, আবার বেসরকারি হলো কেমনে? কিন্তু যাই হোক, এটাকে বলা হয় আর কি। আমরা এক নজরে আমাদের জাতীয় সংসদ পড়বো। জাতীয় সংসদ, এটার তোমার স্থপতি হচ্ছে লুই আইক্যান, এটা আমরা অনেকেই জানি। হ্যাঁ, জাতীয় সংসদের সভাপতি কে? এই জিনিসটা অনেকেই ভুল করি আমরা। জাতীয় সংসদের সভাপতি কিন্তু স্পিকার। ঠিক আছে, এটা কিন্তু ভুল করার মতো একটা প্রশ্ন। মনে রাখবা, জাতীয় সংসদের সভাপতি হচ্ছে স্পিকার। আজ একটা জাতীয় সংসদ আহ্বান করা, ভেঙে দেওয়া, যে অমুক দিন জাতীয় সংসদের অধিবেশন বসবে, এই আহ্বানটা করেন কে? রাষ্ট্রপতি। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের একটা কোশ্চেন ছিল।
যে সংসদ আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। আর সংসদের সভাপতি কে? সভাপতি কিন্তু স্পিকার। ঠিক আছে? পরীক্ষার হলে তুমি এটাই ভুল করবা। দেখো, সভাপতি কেউ প্রধানমন্ত্রীরে দিবে, কেউ রাষ্ট্রপতিরে দিবে। ঠিক আছে? সংসদের 2 অধিবেশনের মধ্যে বিরতিকাল সর্বোচ্চ কতদিন থাকবে? অর্থাৎ এই যে একটা সংসদ সদস্য একটা অধিবেশন শেষ হলো, আরেকটা অধিবেশন শুরু হবে। এই 2 এর মাঝখানে তুমি সর্বোচ্চ কতদিন বিরতি রাখতে পারবা? এটা হচ্ছে 60 দিন। সংসদে কাস্টিং ভোট বলা হয় কাকে? স্পিকারের ভোটকে। স্পিকার যদি সংসদে ভোট দেয় সেটাকে বলা হয় কাস্টিং ভোট। এবার আমরা বাংলাদেশের সম্পদের দিকে তাকাবো। সম্পদ অংশটা তোমরা ডাইজেস্টে বা যে কোনো জায়গায় এটা বিশাল একটা অংশ, হ্যাঁ? এটার আসলে কোনো কুল কিনারা নাই। এটা পড়তে গেলে অনেক। তবে এটা থেকে আসলে মেডিকেলে খুব বেশি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে? তো এইজন্য আমরা তোমাদের জন্য খুবই কনসাইজ করে সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। তুমি তো এগুলা পড়বা, এর বাইরে যদি সময় পাও তাহলে পড়িও। সময় না পাইলে তো পড়া সম্ভব না, হ্যাঁ? আমি তোমাদেরকে বারবারই বলতেছি, পড়াগুলা গুছিয়ে আনাটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো যাই হোক, কৃষি সম্পদ। বাংলাদেশের কৃষি সম্পদের মধ্যে অন্যতম হচ্ছে ধান। আর বাংলাদেশের প্রধান ধান হচ্ছে কোনটা? বোরো। এই কথাটা মনে রাখবা। বর্তমানে বাংলাদেশ, হ্যাঁ, তোমাদের যেকোনো বইয়ে দেখবা বাংলাদেশ ধান উৎপাদনে হচ্ছে চতুর্থ। বাংলাদেশ ধান উৎপাদনে কত? চতুর্থ। প্রথম হচ্ছে চীন, 2 নাম্বার হচ্ছে ভারত, 3 নাম্বার হচ্ছে ইন্দোনেশিয়া, 4 নাম্বার হচ্ছে বাংলাদেশ। কিন্তু আমি এখানে কত নাম্বার দিচ্ছি? 3 নাম্বার। এটা কিছুদিন আগে বাংলাদেশ ইন্দোনেশিয়াকে টপকিয়ে এই 3 নাম্বার অবস্থানে বাংলাদেশ চলে গেছে। ঠিক আছে? তাহলে এটা একটা সাম্প্রতিক তথ্য মনে রাখবা। ধান উৎপাদনে বর্তমানে বাংলাদেশ হচ্ছে তৃতীয়। এজন্য আমি হাইলাইট করে দিচ্ছি। ধান উৎপাদনের জন্য যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত? ফিলিপাইনের মেলিনায়, ম্যানিলা হবে এটা। ম্যানিলা, ম্যানিলা। আর বাংলাদেশে যে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে জয়দেবপুরে অবস্থিত, যেটা 1970 সালে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের যে অর্থকরী ফসলের কথা বলি, বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে তোমার পাট। হ্যাঁ, পাটের জীবন রহস্য উন্মোচন করছেন কে? ডক্টর মাকসুদুল আলম। আমরা বাংলা মানে আমরা যদি কিছু উন্নত জাতের ফসলের কথা বলি, হ্যাঁ, এখানে দেখো আমরা কিছু উন্নত জাতের ফসল নিয়ে আসি। যে পরীক্ষায় প্রশ্ন আসে যে উত্তরণ, বর্ণালী, এগুলা কি? এগুলো হচ্ছে উন্নত জাতের ভুট্টা। বা প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, উন্নত ডায়মন্ড, নিচের কোনটি ডায়মন্ড? এটা হচ্ছে আলু। ঠিক আছে? আলু হচ্ছে মানে উন্নত, ডায়মন্ড হচ্ছে উন্নত জাতের আলুর নাম। তাহলে এই জিনিসগুলা একটু শিখার চেষ্টা করবা, এগুলো তোমাদের ডাইজেস্টেও আছে। ঠিক আছে? এরপর এটা ইম্পর্টেন্ট, কোন আহ, শস্য উৎপাদনে তোমার কোন জেলা শীর্ষে আছে? ঠিক আছে? তো পাট উৎপাদনে দেখো, পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটা? ফরিদপুর। এই কথাটা মনে রাখবা। ঠিক আছে? এটা তো ভুল দেওয়া আছে, এটা হচ্ছে কৃষি পণ্য হবে, কৃষি পণ্য। পাট উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর, ধান হচ্ছে ময়মনসিংহ, তাই না? আম, রেশম, এগুলো হচ্ছে রাজশাহী। তাহলে কোনটা উৎপাদনে, এখানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস তোমাদেরকে নিয়ে আসা হয়েছে। কোনটা উৎপাদনে কোন জেলা শীর্ষে সেটা একটু পড়বা। আমরা যদি বাংলাদেশের স্বাদু পানির মাছ গবেষণা কেন্দ্রের কথা বলি, তাহলে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় তারা এই মাছ টাছ নিয়ে কৃষি মানে কৃষি লোক, হ্যাঁ, কৃষি মাছ নিয়ে গবেষণা করবে, খুবই স্বাভাবিক। নদীর মাছ গবেষণা কেন্দ্র কোথায়? তোমরা জানো যে চাঁদপুরে তোমার সবচেয়ে বেশি মানে মানে সবচেয়ে বেশি না, ইলিশ তো ইয়ে তো ধরা পড়ে, কিন্তু চাঁদপুরেও কিন্তু অনেক ইলিশ ধরা পড়ে নদীর থেকে। সেই মাছ নিয়ে তারা গবেষণা করে। তাহলে নদীর মাছ নিয়ে গবেষণা করে কারা? চাঁদপুরের লোকজন। লোনা পানির মাছ গবেষণা কেন্দ্র কোনটা? পাইকগাছা, খুলনা। হ্যাঁ, খুলনাতে তোমরা শুনবা যে কোনো একটু ঝড় বৃষ্টি আসলেই, একটা ঝড় আসলেই খুলনাতে সাগরের পানি ঢুকে যায়, বঙ্গোপসাগরের পানি ঢুকে যায়। এই জন্য তারা লোনা পানির মাছ নিয়ে গবেষণা করে। এবং তোমার কি বলে ওই খুলনাতে কিন্তু কি বলা হয়? খুলনাকে কিন্তু বলা হয় কুয়েত সিটি। খুলনাকে কি বলা হয়? কুয়েত সিটি নামে ডাকা হয়। এই কথাটা মনে রাখবা। চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বাগেরহাটে। কিন্তু সবচেয়ে চিংড়ি কিন্তু বেশি উৎপন্ন হয় সাতক্ষীরাতে। মনে রাখবা, চিংড়ি গবেষণা হচ্ছে বাগেরহাট, কিন্তু সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদন হয় সাতক্ষীরাতে। আমরা যদি কিছু খনিজ সম্পদের কথা বলি, প্রাকৃতিক গ্যাস, তোমরা এগুলা অর্থনৈতিক রসায়নের মধ্যেও পড়বা। বাংলাদেশের প্রথম প্রাকৃতিক গ্যাস তোমার সিলেটের হরিপুরে আবিষ্কৃত হয় 1955 সালে, কিন্তু গ্যাস উত্তোলন শুরু হয় 57 সালে। গ্যাস উত্তোলনের জন্য বাংলাদেশকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে? 23টি। আর সমুদ্র এলাকাটায় 28টি ব্লকে ভাগ করা হয়েছে। আমরা যদি কয়লার কথা বলি, বাংলাদেশের প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় জামালপুরের জয়পুরহাটের জামালগঞ্জে।
আর সর্বোচ্চ কয়লা মজুত আছে কোথায়? দিনাজপুরের দিঘিপাড়াতে। আর প্রথম কয়লা উত্তোলন করা হয় কোথায়? দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে। ঠিক আছে, তাহলে প্রথম আবিষ্কৃত, সর্বোচ্চ কয়লার মজুদ, প্রথম কয়লা উত্তোলন, এগুলা একটু ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখবা। বাংলাদেশের বনজ সম্পদের কথা যদি আসি, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন যদি আমরা বলি সেটা হচ্ছে সুন্দরবন, যার আয়তন হচ্ছে কত? 10,000 কিলোমিটার। এর মধ্যে কিন্তু সুন্দরবন কিন্তু ভারতেও আছে, বাংলাদেশেও আছে, কিন্তু বাংলাদেশের পরিমাণটা বেশি। সুন্দরবনের 62% বাংলাদেশের মধ্যে পড়েছে, এ কথাটা মনে রাখবো। আর রামসার সাইট হিসেবে কত সালে ঘোষণা দিয়েছে? 1992 সালে, এটা আমরা তোমাদেরকে গতদিনই পড়াইছিলাম। আর ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্ব ঐতিহ্য হিসেবে এটা কত সালে ঘোষণা দেওয়া হয়েছে? 1997 সালে, তাই না? বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। আমরা যদি কিছু জাতীয় উদ্যানের কথা বলি, বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যান। আর বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় উদ্যান আমরা তোমাদেরকে গতদিনই বলেছিলাম নিঝুম দ্বীপ পড়ানোর সময়, নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের একটা কোশ্চেন ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় উদ্যান কোনটি? নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান। আমরা যদি শক্তির কথা বলি, এগুলা খুব বেশি পড়তে হবে না। তাপবিদ্যুৎ কেন্দ্র পড়বা। বাংলাদেশের প্রথম বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বেড়ামারা, কুষ্টিয়া। আর কয়লা টয়লার উপরে এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, এগুলো দরকার নাই। বাংলাদেশের যদি আমরা এবার আসি শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা এগুলা মানে খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও কিছুটা জেনে রাখবা যে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় কার নেতৃত্বে? ডক্টর কুদরাতে খুদার নেতৃত্বে 1972 সালে। তাহলে যদি বলা হয় বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটা? ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশন। কত সালে? 1972 সালে 26 জুলাই। বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি? 3টি। তোমাদের ডাইজেস্টে মনে হয় 4টি দেওয়া আছে, 4টা না, এটা 3টা হবে। একটা হচ্ছে মাধ্যমিক, একটা হচ্ছে প্রাথমিক, আর একটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, আর একটা হচ্ছে উচ্চ শিক্ষা। 3টা, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, আর একটা হচ্ছে কি উচ্চ শিক্ষা। বাংলাদেশের প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম সর্বপ্রথম চালু হয় 68টি উপজেলায় 1992 সালে। কিন্তু উপজেলা তো আরো অনেকগুলো আছে, সবগুলো উপজেলায় মিলাই শুরু হয় 1993 সালে। প্রথমে 68টা উপজেলায় শুরু হয় কত সালে? 1992 সালে। পরে সবগুলো উপজেলায় শুরু হয় কবে? 1993 সালে। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আমরা শিক্ষা ব্যবস্থার কথা যদি পড়ি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমাদেরকে একটু জানতে হবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, পরীক্ষা কিন্তু 2021 সালে হচ্ছে, তাই না? তো 2021 সালে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছর পূর্ণ হবে। ঠিক আছে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিন্তু প্রশ্ন আসবেই, আসার সম্ভাবনা না 100% আসবে। ঠিক আছে, তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য একটা কমিশন গঠন করা হয় নাথানের নেতৃত্বে। এই কমিশনটাকে বলা হয় নাথান কমিশন। পরীক্ষায় প্রশ্ন আসে, নাথান কমিশন কোনটির সাথে জড়িত? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালের 1 জুলাই। এই জন্য 1 জুলাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসাবে পালন করা হয় 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি কে ছিলেন? হ্যাঁ, জোসেফ হার্ট। জোসেফ হার্ট ছিলেন প্রথম আহ, তোমার ভিসি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভিসি বা প্রথম বাঙালি ভিসি কে ছিলেন? স্যার এ.এফ রহমান। এই কথাটা জানবা। ঠিক আছে, এরপরে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পড়বো। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পড়তে গেলে প্রথমে যে জিনিসটা আসবে, ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1946 সালে। যারা ঢাকা মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন দেখো, সালটা মনে রাখবা, 1946 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের ডায়াবেটিস নিয়ে গবেষণা করার অন্যতম একটা প্রতিষ্ঠান হচ্ছে বারডেম, যেটা ঢাকার শাহবাগে অবস্থিত। এটা এটার উদ্যোক্তা হচ্ছে ডাক্তার ইব্রাহিম স্যার। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে আরো পরি, বাংলাদেশ সরকারের অন্যতম একটা সাফল্য স্বাস্থ্য খাতে হচ্ছে টিকাদান কর্মসূচি, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, যেটা আমরা বলি ইংলিশে বলি ইপিআই বা এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। কি বললাম? এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। ঠিক আছে, ইপিআই বলা হয়। এই ইপিআই টিকা কর্মসূচি সর্বপ্রথম শুরু হয় কত সালে? 1979 সালে। এবং বাংলাদেশে বর্তমানে 10টি রোগের এই টিকা দেওয়া হয়। আর বাংলাদেশে তোমার পোলিও মুক্ত নির্মূলের জন্য 1975 সাল থেকে জাতীয় টিকা দিবস পালন করা হয়। এবং বাংলাদেশকে 2014 সালে কিন্তু পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছে।
এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, স্বাস্থ্য খাত নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এবার আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়টা পড়বো। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে, স্বাধীনতা যুদ্ধ চলাকালীন যে ডাক টিকিট প্রকাশ করা হয়, সেই ডাক টিকিটের নকশাকারক কে ছিলেন? বিমান মল্লিক। এখানে একটা পেজ বাজবে যদি বলা হয় বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম ডাক টিকিটের নকশাকারক কে ছিলেন? তখন এই যে বিমান মল্লিকের সময় কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় নাই, স্বাধীন হয়েছে পরবর্তীতে। হ্যাঁ, তো স্বাধীন বাংলাদেশের ডাক টিকিটের নকশাকারক কিন্তু ছিলেন কে? চিনতিস। এটা পড়বা। আর বিজ্ঞান প্রযুক্তি থেকে আরো কিছু পড়বা, যেমন বাংলাদেশের ডিজিটাল ফোন চালু হয় কবে, ইন্টারনেট চালু হয় কবে, বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন কোনটা, ন্যানো স্যাটেলাইট কোনটা। হ্যাঁ, এই যেটা বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট হচ্ছে ব্র্যাক অন্বেষা। বাংলাদেশের 3G চালু হয় কবে, 4G চালু হয় কবে। ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি। ঠিক আছে, এগুলা তারিখ, এগুলা নিয়ে আমরা বেশি কিছু বলতে চাচ্ছি না। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র, হ্যাঁ, বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র আছে 4টা, এটা মনে রাখবা। বেতবুনিয়া, তালিলাবাদ, মহাখালীতে একটা আছে, সিলেটে একটা আছে। এই দুইটা নাম ইম্পর্টেন্ট, বেতবুনিয়া, তালিলাবাদ। এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট কিন্তু এই দুইটা কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। একটা হচ্ছে রাঙামাটিতে, একটা হচ্ছে গাজীপুরে। বঙ্গবন্ধু স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করা হয়? এটা কারো কারো বইয়ে দেখবা যে 11ই মে দেওয়া আছে, 11ই মে দেওয়া আছে। আসলে 11ই মেতে, এটা তো বেশি দিন আগের ঘটনা, তোমরা জেনে থাকবা। 11ই মেতে পাঠানোর কথা ছিল, কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটির জন্য সেদিন পাঠানো সম্ভব হয় নাই। পরবর্তীতে 12ই মে এটা পাঠানো হয়েছে। তবে এটা আমেরিকার সময় ছিল ওই দিন 11ই মে, আমেরিকার সময় ছিল 11ই মে, কিন্তু বাংলাদেশের সময় হচ্ছে 12ই মে। তা আমরা কি আমেরিকার সময় গণনা করব নাকি? আমরা তো বাংলাদেশের সময় গণনা করব। তাহলে আহ বঙ্গবন্ধু 1 যে স্যাটেলাইটটা, ঠিক আছে, স্যাটেলাইটটা কবে উৎক্ষেপণ করা হয়? 12ই মে 2018 সালে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস থেকে। ঠিক আছে, আর এটা বাংলাদেশে সাবমেরিন কেবলের কথা বলবা, দেখবা বাংলাদেশের সাবমেরিন কেবল আছে 2টা। ঠিক আছে, সাবমেরিন কেবল মানে হচ্ছে যে ইন্টারনেট সংযোগের জন্য। এই যে আমরা আজকে ধরো ওয়াইফাই দিয়ে ক্লাস করতেছি অনেকেই, ঠিক আছে, এই যে ইন্টারনেটের লাইনগুলো, এইগুলো সাবমেরিন কেবল দিয়ে আনা হয়। তো বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবল ছিল সাউথ ইস্ট এশিয়া, মিডল এশিয়া, ওয়েস্ট ইস্ট এশিয়া 4, যেটার ল্যান্ডিং স্টেশন হচ্ছে কক্সবাজারে। আর দ্বিতীয় সাবমেরিন যুক্ত হয় আমাদের 2017 সালে, যেটা কুয়াকাটাতে, যেটা কিছুদিন আগে ওই বালু কাটতে গিয়ে তোমার এই সাবমেরিন কেবলটা কাটা পড়ছিল। পরে আমাদের 2-3 দিন একটু নেটের সমস্যা হয়েছিল, 2-3 দিন ক্লাস নেওয়া গেছিল না। আচ্ছা, এরপর দেখো আমরা বাংলাদেশের কিছু ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের কথা বলবো। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থল, হ্যাঁ, যেগুলা প্রাচীন কোন শহর বা প্রাচীন কোন ঐতিহ্য বা প্রাচীন কোন কীর্তি পাওয়া যায়, সেগুলাকে বলা হয় প্রত্নতত্ত্ব স্থল। এরকম একটি বাংলাদেশের অন্যতম প্রত্নতত্ত্ব স্থল হচ্ছে ওয়ারী বটেশ্বর। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এটা কোথায় অবস্থিত? তুমি বলবা নরসিংদীতে অবস্থিত। লালবাগের দুর্গ আমরা গতদিন বলছি, এটা কাজ শুরু করছিলেন শাহজাদা আজম, কিন্তু কাজটা শেষ করছেন কে? শায়েস্তা খান। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর জেলায় অবস্থিত। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। মানব সৃষ্ট সর্ববৃহৎ দিঘি, সর্ববৃহৎ দিঘি কোনটা? রামসাগর। সেটা কোথায় অবস্থিত? দিনাজপুরে। 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? দেখি কেউ একজন বলো। হ্যাঁ, কাকে যেন আমি আনমিউট করছি, দেখো তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? বাগেরহাট। বাগেরহাট, ভেরি গুড। এটা কি কোনো ওয়ার্ল্ড হেরিটেজের সাইট? জি, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা। এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, এটা নির্মাতা কে? খান জাহান আলী। এই 60 গম্বুজ মসজিদে গম্বুজ আছে কয়টা? তোমরা অনেকে হয়তো বা বলতে পারবা, জানি না। এই 60 গম্বুজ মসজিদে কিন্তু 60টা গম্বুজ না, গম্বুজ আছে 81টা। তোমরা গেলে দেখতে পারবা। ঠিক আছে, 81টা গম্বুজ আছে। আর বাংলাদেশের সবচেয়ে বড় এক গম্বুজ বিশিষ্ট মসজিদ হচ্ছে বাগেরহাটের রণবিজয়পুর মসজিদ। ঠিক আছে, এটা ওই তোমরা বাগেরহাট যদি কেউ বেড়াইতে যাও, হ্যাঁ, দেখতে পারবা, ওখানে লেখা আছে বাংলাদেশের সবচেয়ে মানে বড় এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। আমরা বিভিন্ন বৌদ্ধ বিহারের কথা বলবো। এই যে এটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিহার। ঠিক আছে, যেটাকে সোমপুর বিহার নামেও ডাকা হয়। সোমপুর বিহার এবং পাহাড়পুর বৌদ্ধ বিহার কিন্তু সেম কথা, মনে রাখবা। ঠিক আছে, এটি নওগাঁতে অবস্থিত। ঠিক আছে,
এবং এই বিহারের একটা অন্যতম উল্লেখযোগ্য স্থান হচ্ছে সত্যপীরের ভিটা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সত্যপীরের ভিটা কোন জেলায় অবস্থিত? তুমি বলবা নওগাঁ জেলায় অবস্থিত। বা বাংলাদেশের পানি কই, বিরতি দেওয়ার সময় তো হয় নাই। হ্যাঁ, যাই হোক, সত্যপীরের ভিটা বা নওগাঁ, হ্যাঁ, পাহাড়পুর বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত? নওগাঁতে অবস্থিত। শালবন বিহার আরেকটা বিহার, এটা কোথায় অবস্থিত? ময়নামতি, কুমিল্লায়। এটা হয়তো বা তোমরা অনেকেই দেখতে গেছো, যেহেতু কাছে আছে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে বিহার। এবার আমরা বাংলাদেশের এই যে কিছু দর্শনীয় মানে ঐতিহাসিক স্থানগুলা যেটা, হ্যাঁ, দেখো আমরা এক নজরে একটু দেখবো সবগুলা। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট। এটা তুমি বইয়ে কোথাও এভাবে খুঁজে পাবা না। ঠিক আছে, তো তোমাদের জন্য পড়াগুলো একটু গুছিয়ে আনার জন্য এটা আমি রাত্রে বিভিন্ন জায়গা থেকে এই জিনিসটা তৈরি করা হয়েছে। বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য আছে 3টা। একটা হচ্ছে বাগেরহাট, 7 গম্বুজ মসজিদ, পাহাড়পুর বৌদ্ধবিহার, সুন্দরবন। কোনটা কত সালে সেটা দেওয়া আছে। বাংলাদেশের অধরা সংস্কৃতি। অধরা সংস্কৃতি বলতে বোঝায় যে সংস্কৃতিগুলো আমাদের আবহমান কাল থেকে বাংলায় চলে আসতেছে, হ্যাঁ, যেগুলো সেই দেশের ঐতিহ্য, সেগুলোকে বলা হয় অধরা সংস্কৃতি। এরকম অধরা সংস্কৃতি আছে 4টা। তোমাদের বইয়ে কে কোথায় কি দেওয়া আছে জানি না, কিন্তু সঠিক হচ্ছে এটাই। বাউল গান, জামদানি শাড়ি, মঙ্গল শোভাযাত্রা এবং শীতল পাটি, এই 4টা হচ্ছে অধরা সংস্কৃতি। বাংলাদেশের জিআই পণ্য। জিআই পণ্য মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স, ভৌগোলিক পণ্য বলা হয় যে পণ্যটা হচ্ছে ওই দেশের জন্য মানে সার্টিফিকেট করা হয় যে এই পণ্যটা মানে উৎপত্তি স্থল হচ্ছে মানে অমুক দেশ। এরকম মানে মানে পণ্যকে জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স বা ভৌগোলিক পণ্য বলা হয়। ঠিক আছে, এরকম ভৌগোলিক পণ্য হচ্ছে আমাদের বাংলাদেশে 3টা। একটা হচ্ছে জামদানি শাড়ি, খিরসাপাতি আম বা হিমসাগর আম বলা হয় আর কি। আরেকটা হচ্ছে ইলিশ মাছ। এই ইলিশ মাছ নিয়ে ভারতের সাথে একটা দ্বন্দ্ব হয়েছিল। ভারত বলতেছিল ওদের, পরে যাই হোক বেশি ইলিশ যেহেতু আমাদেরই হয়, এটা পরে আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছে 2017 সালে। আর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য, এটা হচ্ছে যে একটাই, সেটা হচ্ছে 7ই মার্চের ভাষণ। তাহলে এই জিনিসগুলো যাতে কোনো ঝামেলা না হয়, হ্যাঁ। এবং সবগুলা ঘোষণায় কিন্তু কে করে? ইউনেস্কো করে, মনে রাখবা। সবগুলা ঘোষণায় কে করে? ইউনেস্কো। ঠিক আছে, তাহলে এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট। এবার আমরা বাংলা সাহিত্য পড়ব। বাংলা সাহিত্য থেকে আসলে খুব বেশি পড়ার কিছু নাই, হ্যাঁ। তো বাংলা সাহিত্য তো তুমি যদি বিসিএস এর পড়াগুলো দেখতে চাও, তো বিসিএস তো সেখানে 35 নম্বরের একটা পরীক্ষা হয়। আর তোমার এখানে প্রশ্ন আসবে সর্বোচ্চ একটা, কই 35 আর কই একটা। তো এই জন্য পড়াগুলো একটু গুছিয়ে আনতে হবে, পড়াগুলো একটু সাজিয়ে আনতে হবে। তো দেখো আমরা তোমাদেরকে মোটামুটি একটা মানে সংক্ষিপ্ত করে দিচ্ছি পড়াগুলা। ঠিক আছে, বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন যুগের যদি আমরা একটা নির্দেশনের কথা বলি, সেই নির্দেশনটা হচ্ছে চর্যাপদ। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন সাহিত্য হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদ 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার থেকে এটি আবিষ্কার করেন। ঠিক আছে, কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজ দরবার থেকে। তাহলে সবচেয়ে প্রাচীন নিদর্শন কোনটা? চর্যাপদ। তোমরা সাহিত্য থেকে কাদের কীর্তিগুলো পড়বা? এই 4জন: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, মাইকেল মধুসূদন, জসীমউদ্দিন। হ্যাঁ, এদের শুধুমাত্র এইগুলা না, এদের কি কি কবিতা আছে, কি কি উপন্যাস আছে, হুম, তোমার বই থেকে একটু দেখবা। ঠিক আছে, এখানে শুধুমাত্র প্রথম গুলা দেওয়া হয়েছে। এই 4জনেরটা একটু ভালো করে পড়বা। ঠিক আছে, বাংলাদেশের প্রধান 4জন কবির কথা যদি আমরা বলি, ঠিক আছে, এখান থেকে এই যে জসীমউদ্দিনের একটা কবিতা আছে, সুজন বাদিয়ার ঘাট। সুজন বাদিয়ার ঘাট, এটা পরীক্ষায় আসছিল, হ্যাঁ। সুজন বাদিয়ার ঘাট কার লেখা? এটা হচ্ছে জসীমউদ্দিনের লেখা। ঠিক আছে, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কিছু উপহার দিছিলেন, মানে উপহার না, ওই উৎসর্গ করছিলেন। আবার কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরকে কিছু উৎসর্গ করছিলেন। এই জিনিসগুলো একটু দেখতে হবে বইয়ের থেকে। ঠিক আছে, তাহলে এখান থেকে সাহিত্য থেকে তোমাদেরকে আমি যে কনসেপ্ট বা ধারণাটা দিলাম, সেটা কি? কোন 4জন কবি পড়বা? রবীন্দ্রনাথ, কাজী নজরুল, মাইকেল, জসীমউদ্দিন। এই 4জনের কবিতাগুলো একটু পড়তে হবে, উপন্যাস, হ্যাঁ। এরপর আসো বিভিন্ন কবির উপাধি, ছদ্মনাম। ঠিক আছে, জসীমউদ্দিনের উপাধি কি? পল্লী কবি জসীমউদ্দিন। রূপসী বাংলার কবি কাকে বলা হয়? জীবনানন্দ দাশকে। বনফুল, এটা হচ্ছে ছদ্মনাম, এটা হচ্ছে কি? ছদ্মনাম। ছদ্মনাম কার ছদ্মনাম? বলাই চাঁদ মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি উপাধি, যার ছদ্মনাম হচ্ছে বানু সিংহ। নীললোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। আমরা ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস নিয়ে আসছি এখানে।
উক্তিগুলা খুব ইম্পর্টেন্ট। মেইনলি উক্তিগুলাই পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে? এখানে দেখো কিছু উক্তি দেওয়া আছে। ঠিক আছে? মরিতে চাহি না আমি সুন্দর এই ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। কার? রবীন্দ্রনাথ ঠাকুর। হে দরিদ্র তুমি মনে করেছো মহান, কাজী নজরুল। সতত হে নদ, এখানে আরেকটা আছে। ঠিক আছে? মাইকেল মধুসূদন দত্তর এখানে আরেকটা আছে, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। হে বঙ্গ, হ্যাঁ, এগুলা ভান্ডারে তব বিবিধ রতন। এগুলা কার? মাইকেল মধুসূদন দত্ত। ধনধান্যে, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল। হ্যাঁ, ধনধান্যে পুষ্পে ভরা, এটাও মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা ভারতচন্দ্র রায়গুণাকারের। সুভাষ মুখোপাধ্যায়ের ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। তোমরা ফাল্গুন মাসে অনেকেই এই কবিতাটা তোমাদের প্রিয়জনদেরকে অনেকেই বলে থাকো। হ্যাঁ, তো এটা কার লেখা? এটা হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। ঠিক আছে? সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সেই ছোটবেলার কবিতা, মদন মোহন তর্কলঙ্কার। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই চণ্ডীদাস। তাহলে ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু নিয়ে আসা হয়েছে। তোমরা যদি আরো বেশি শিখতে চাও, তোমাদের ডাইজেস্টে দেখবা যে আরো আছে, সেখান থেকে শিখতে হবে। এবার আমরা বাংলাদেশের একটু খেলাধুলার দিকে নজর দিব। বাংলাদেশের খেলাধুলার মধ্যে মেইনলি হচ্ছে যে ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে সফলতা আছে, অন্য কোনো ক্ষেত্রে সফলতা নাই। ফুটবল বলো, হ্যাঁ, এগুলা তো বাছাই পর্বেই যাইতে পারতেছে না। তো যেটাতে সফলতা অর্জন আছে আমরা সেটাই নিয়ে আলোচনা করব। ব্যর্থতা তো আর পরীক্ষায় আসবে না প্রশ্ন। তো বাংলাদেশ সর্বপ্রথম আইসিসি ট্রফিতে আইসিসি সদস্যপদ লাভ করেন কখন? 1977 সালে। মনে রাখবা, আইসিসি বাংলাদেশ সর্বপ্রথম আইসিসি সদস্যপদ লাভ করেন 1977 সালে। আর বাংলাদেশের প্রথম আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে 1979 সালে, যখন বাংলাদেশের অধিনায়ক ছিলেন কে? আসতেছে শফিকুল ইসলাম, শফিকুল হক হীরা। বাংলাদেশের ওডিআই, হ্যাঁ, ওয়ানডে ক্রিকেট বলা হয় আর কি। হ্যাঁ, ওয়ানডে ক্রিকেটে কখন স্ট্যাটাস লাভ করে? 1997। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ানডে হচ্ছে 1997, আর টেস্ট ক্রিকেট হচ্ছে 2000 সালে। ঠিক আছে? এই দুইটা সালে ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। ওয়ানডে স্ট্যাটাস কবে লাভ করে? হ্যাঁ, টেস্ট স্ট্যাটাস কবে লাভ করে? এটা অনেক পরীক্ষায় প্রশ্ন আসছে। আর বাংলাদেশের প্রথম ক্রিকেট বিশ্বকাপে, আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করে 1999 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। দেখো কথাটা একটু খেয়াল করিও, এখানে হচ্ছে আইসিসি ট্রফি, আর এখানে হচ্ছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। আইসিসি ট্রফিতে প্রথম অংশগ্রহণ করে 1979, আর ক্রিকেট ওয়ার্ল্ড কাপে প্রথম অংশগ্রহণ করে 1999। প্যাচ যাতে না বাজে। ঠিক আছে? যেগুলাতে প্যাচ বাজবে সেগুলো তোমাদেরকে আমি বারবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি, যাতে তোমাদের প্যাচগুলো না বাজে। ঠিক আছে? আর আইসিসি সদস্যপদ লাভ করেন কখন? 1977। এগুলো আমি তোমাদেরকে ধরবো একটু পরে। ঠিক আছে? ওয়ানডে স্ট্যাটাস কবে লাভ করেন? 97। টেস্ট স্ট্যাটাস কবে লাভ করেন? 2000 সালে। ঠিক আছে? আইসিসি ট্রফি কবে? 1979। আর আমার মুখে মুখে বলবা, হ্যাঁ, তাহলে দেখবা যে মনে থাকতেছে বেশি। আর তোমার বিশ্বকাপ ক্রিকেটে কখন? 1999 সালে। কোন দেশের বিপক্ষে? নিউজিল্যান্ডের বিপক্ষে। এই যে টেস্ট স্ট্যাটাস 2000 সালে লাভ করেন। আর মহিলা ক্রিকেট দল, হ্যাঁ, তোমার ওডিআই স্ট্যাটাস, হ্যাঁ, ওডিআই স্ট্যাটাস লাভ করে কবে? 2011 সালে। হ্যাঁ, আমেরিকাকে হারিয়ে 9 উইকেটে হারাইছে। আমরা আমেরিকাকে আর কোন দিক দিয়ে হারাইতে পারি না পারি, এই দিক দিয়ে তো একদম সে হারাইছি, তাই না? তাহলে এগুলা একটু মনে রাখবা। আমরা ক্রিকেট নিয়ে যদি আরো বিবিধ কিছু আলোচনা করি, বাংলাদেশের প্রথম ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা হচ্ছে জাতিসংঘের একটা অঙ্গ সংস্থা। ইউএনডিপির শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। এটা আগে হয়েছিলেন, এটা পরীক্ষায় প্রশ্ন আসছিল। এটা এখন আর ইম্পর্টেন্ট নাই। ইম্পর্টেন্ট হচ্ছে এটা, বর্তমানে এই কিছুদিন আগে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। ঠিক আছে? তাহলে ইউএনডিপির আগে ছিল মাশরাফি, এটা পরীক্ষা আসছিল। কিন্তু এইবার যেহেতু মুশফিকুর রহিম হয়েছে, তাহলে কিন্তু এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা পড়বা। বাংলাদেশে ওয়ানডে টেস্ট ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি কার? তামিম ইকবাল। সর্বাধিক রান কার? তামিম ইকবাল। এগুলো পড়বা। আর বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইনিংসে, এক ইনিংসে সর্বোচ্চ রান হচ্ছে মুশফিকুর রহিমের। হ্যাঁ, ওই যে ডবল সেঞ্চুরি করছিলেন একবার, 219 রান। আর বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ রান কার? এটা কিন্তু তোমাদের অনেকের বইয়ে হয়তো বা তামিম ইকবাল দেওয়া থাকতে পারে, যেখানে তামিম ইকবাল 154 রান করছিলেন। এই রেকর্ডটা কিন্তু কিছু কি বলে, করোনা শুরু হওয়ার কিছুদিন আগে এটা ভেঙে ফেলছেন আমাদের লিটন দাস, 176 রানের ইনিংস করছেন। ঠিক আছে? তাহলে এটা যদি কারো বইয়ে তামিম ইকবাল থেকে থাকে, তাহলে এটা কারেকশন করে নিবা, এটা হচ্ছে যে বর্তমানে লিটন দাস।
আমরা ফুটবল খেলা নিয়ে পড়বো, ফুটবল খেলা নিয়ে খুব বেশি পড়ার দরকার নাই, ওই যে বললাম এটা আমাদের কোনো সফলতা নাই। হ্যাঁ, জাস্ট বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করেন কবে? 1976 সালে। আর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের কথা যদি বলি, বাংলাদেশ প্রথম আহ আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করেন কবে? 1980 সালে। আর তার 4 বছর পরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে। তাহলে বাংলাদেশ প্রথম কোন অলিম্পিকে অংশগ্রহণ করে? লস অ্যাঞ্জেলেসে। কত সালে? 1984 সালে। বাংলাদেশ কবে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করে? 1980 সালে। এবার আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন ধরবো, দেখি কে প্রশ্নের অ্যান্সার দিবা। স্বেচ্ছায় হ্যান্ড রেজ করো। সাজ্জাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ আইসিসি সদস্যপদ লাভ করেন কত সালে? 1977 সালে। 77 সালে। তারপরে আদওয়াইতা, এই কি নাম রে ভাই তোর, আমার তো দাঁত ভেঙে যাচ্ছে। কই আনমিউট করো না কেন? বলো আদওয়াইতা। হ্যাঁ বলো। বাংলাদেশ প্রথম ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করেন কত সালে? 1999 সালে। কোন দেশের বিপক্ষে? স্যার ইংল্যান্ড অনুষ্ঠিত। হ্যাঁ বেটা, নিউজিল্যান্ডের বিপক্ষে স্যার। নিউজিল্যান্ডের বিপক্ষে। খেলাধুলা মনে হয় কম করস। তারপরে আমরা নতুন মুখ খুলতেছি। জানে আলম, বলো। জানে আলম না কাকে আনমিউট করছি? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। বলো। বাংলাদেশ স্ট্যাটাস কি বলে, টেস্ট স্ট্যাটাস লাভ করেন কত সালে? 2000 সালে ভাইয়া। 2000 সালে। ঠিক আছে। এরপরে সাদমান সালেকিন, বলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ প্রথম আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে কত সালে? 1979 সালে। 1979 সালে। ঠিক আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করতেছো এবং সবাই প্রশ্নের অ্যান্সার ঠিক মতোই দিচ্ছ। জেরিন ফেরদৌস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করেন কত সালে? 1997 সাল। বাংলাদেশের বর্তমানে ইউনিসেফের শুভেচ্ছা দূত কে? মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম। তারপরে নিশাত তামান্না নাবিলা। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশের টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রান কার? মুশফিকুর রহিম। আর ওয়ানডে? ওয়ানডে তো হচ্ছে তামিম ইকবাল। তামিম ইকবাল। আরে মাথা ফাড়াই ফেলবো তোরে। লিটন দাস। লিটন দাস। ঠিক আছে। ওকে, এই যে দেখো মুখে মুখে এগুলো হয়ে গেল, তাই না? ঠিক আছে, আজকের লেকচার আমাদের এই পর্যন্তই ছিল। ঠিক আছে, আজকে অনেক মোটামুটি দ্রুতই শেষ হয়ে গেছে।